হে ভারত, এই পরাণুবাদ, পরাণুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কা পুরুষতা সহায়ে তুমি বীর ও ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও অতিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেক আনন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমাজ্ঞয়া ইয় স্থাপনরত বীর সন্তম নমাম্যহম। প্রথমেই আমার ইষ্ট দেবতা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ প্রত্যেকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে একটি বিশেষ দিন, আপনারা সকলেই দিনের তাৎপর্য সকলেই অবগত আছেন। যে মানুষটি আজ থেকে 169 বছর আগে 169 বছর আগে পৃথিবীতে পদার্পণ করেছিলেন এবং তিনি ভারতবর্ষে সনাতন ধর্মের পতাকা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন এবং বিদেশ থেকে তিনি সংগ্রহ করেছিলেন বিজ্ঞানকে। এই দুয়ের সমন্বয়ে তিনি চেয়েছিলেন আমাদের বিশ্বের, ভারতবর্ষের সমগ্র উন্নতি। আজকের যে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমাদের মহামান্য অনারেবল চিফ মিনিস্টার শ্রী বিপ্লব কুমার দেব, তাকে আমরা পেয়ে ধন্য। তার শত ব্যস্ততার মধ্যে স্বামীজির নাম শোনা মাত্র তিনি আপ্লুত হয়েছেন এবং তিনি নিজে বলেছেন যে আমি অনুষ্ঠানে আসব এবং তাকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং তাকে স্বাগত জানানো হচ্ছে সভার তরফ থেকে এবং প্রত্যেকেই আমরা তার দীর্ঘ জীবন কামনা করি। এরপরেই আমরা পাচ্ছি আমাদের সবসময়ের সাথী জাস্টিস শ্রী এস.সি. দাস। যদিও আমাদের তিনি অতি ঘনিষ্ঠ, খুব দুঃখিত এই সময় আমি এই নামটা ঠিক স্মরণ করতে পারিনি। তাকে এই সবার তরফ থেকে স্বাগত জানানো হচ্ছে। এরপরে আমরা পাচ্ছি যিনি আমাদের স্পেশাল গেস্ট ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আইএস, তিনি আমাদের মধ্যে উপস্থিত, তাকে আমাদের সবার তরফ থেকে স্বাগত জানানো হচ্ছে। এরপরে রয়েছেন আমাদের শ্রী সুভাষ দেব, তিনিও আমাদের অতি পরিচিত, সবার তরফ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং অগণিত ভক্ত, ছাত্রবৃন্দ এবং অনুষ্ঠানের যিনি যারা এখানে উদ্যোগ করেছেন
তাদের সকলকে আমরা সবার তরফ থেকে ওয়েলকাম করছি। এবং আমাদের মধ্যে যার নামটি না বললে নয়, আমাদের স্বামী শুভকারানন্দজি, যার পরিচালনায়, যার পরামর্শে এবং যার সুযোগ্য এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায়, তিনি তো স্বাগত তো বটেই, তিনি এই অনুষ্ঠানের একেবারে অপরিহার্য। তাকে আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি এবং তিনি যেন দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের ব্যবস্থাদি করেন, সেই জন্য তাকে আমরা অনুরোধ রাখব। অবশেষে আবার পুনরায় আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সুযোগ্য মুখ্যমন্ত্রী অনারেবল শ্রী বিপ্লব দেব, তাকে তিনি যেই অনুষ্ঠানের আমাদের এই সবার অলঙ্কৃত করেছে, এই সভাকে অলঙ্কৃত করেছেন, সেজন্য তাকে আমরা বিশেষ নমস্কার জানিয়ে আমি আমার সামান্য কথা শেষ করলাম। নমস্কার। সবাইকে নমস্কার। যতনা খুলুমকা। আজকের এই মহান দিন স্বামী বিবেকানন্দের আমরা শুভ জন্মদিন পালন করছি। ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুবা দিবস উপলক্ষে ঘোষণা করেছেন এবং এই দিনটি আমরা গ্রামে, শহরে, প্রত্যেকটা প্রান্তে নিষ্ঠার সঙ্গে পালন করি। কারণ যুবা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। উনি তেমন একদিকে বৈরাগ্যের প্রতীক, অন্যদিকে বীর সন্ন্যাসী। আজকের এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত জাস্টিস এস.সি. দাস, চেয়ারম্যান ত্রিপুরা পুলিশ একাডেমি কমিশন, সিদ্ধার্থ সিং জয়সওয়াল, কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, स्वामी इंद्रानंद महाराज, सेक्रेटरी रामकृष्ण मिशन धलेश्वर, स्वामी शुभंकरानंद महाराज, सेक्रेटरी रामकृष्ण मिशन विवेकानंद आमतली, उपस्थित मायरा बोनेरा, सज्जन मंडली, मीडिया बंधुरा, स्वामीजी माने আমরা সঙ্গে সঙ্গে যার চেহারাটা আমাদের সামনে স্বাভিমানের সঙ্গে চলে আসে, সেটা সে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ নন্দ। স্বামীজি নামটা যেই মাত্র কোন ব্যক্তির সামনে, স্বামীজি তো যে কোনো মহারাজকে আমরা ভারতবর্ষের পরম্পরাগত নিয়ম অনুসারে স্বামীজি বলি, কিন্তু এমনিতে যদি কাউকে বলি স্বামীজির ফটো লাগাও, তো স্বামী বিবেকানন্দকে এনে রেখে দেবে। ছোট্ট শিশুকে যদি বলি, সেও তার দিকে উঙ্গলি ওঠায়। বুজুর্গ 90 বছরের কোনো মার দিকে যদি তাকাই, তো স্বামী বিবেকানন্দের ফটোটাই হি এনে রাখে। খুব কম সময়ে ভারতবর্ষকে এক নতুন ভাবে পরিচয় করা, তৎকালীন পরাধীন ভারতবর্ষকে সে বীর সন্ন্যাসী স্বাভিমানের সঙ্গে পুরো দুনিয়ার সামনে তুলে ধরা, স্বামী বিবেকানন্দ।
আজকে আমাদের মধ্যে যে ঊর্জা, উদ্দীপনা, তেজস্বিতা, যুবাদের উৎসাহের মূল স্রোত স্বামী বিবেকানন্দ। আমি ত্রিপুরাবাসীর কাছে আগ্রহ করেছি, ত্রিপুরাতে প্রত্যেকটি বাড়িতে কমসে কম একটি স্বামী বিবেকানন্দের ফটো, আর তার সঙ্গে সুন্দর একখানা বাণী। সেটা এক বৈভবশালী ত্রিপুরা তৈরি করার জন্য এক মূল মন্ত্র হতে পারে। যেমাত্র আমরা স্বামীজির সেই ছবি দেখি, মনের মধ্যে বিশ্বাস, ঊর্জা, আর বিশ্বাস আর ঊর্জা ব্যক্তিকে প্রতিষ্ঠিত করে, আর বিশ্বাস ঊর্জাই কনফিডেন্স তৈরি করে। আর ব্যক্তির মধ্যে যখন কনফিডেন্স তৈরি হয়, তখন তার ব্যক্তিত্ব নির্মাণ। আর জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ কোনো ছোট বড় হয় না। কাজ কিভাবে সম্পন্ন করেছি, তার মধ্যে নিষ্ঠা কতটা ছিল, সাকসেস রেট কি ছিল, সময়ের মধ্যে করেছি কিনা, সেটা বড়। কাজ সবকিছু বড়। আর স্বামীজি তার জীবনে সেটা দেখিয়েছেন। তার জীবন চরিতার্থ ব্যক্তিত্বকে নতুন কিছু শেখা, নতুন কিছু করার উদ্যোগী না জাগা। বন্ধুরা, আমরা ভাগ্যবান যে আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, যেই মাটিতে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে। আমরা ভারতবাসী, আমরা এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি। এই ভূমি এক পবিত্র ভূমি। মরমন্স কলেজের বোনেরা গান গাইছিলেন, লাস্টের 2 লাইন কি, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই। কোথায় আছে এটা? পারিবারিক স্নেহ, একান্নভুক্ত পরিবার, জয়েন্ট ফ্যামিলি। একসময় তো জ্ঞাতি গোষ্ঠী এক জায়গায় থাকা। আজকে আমরা ধীরে ধীরে কিছুটা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে গিয়েছি, কিন্তু আমার বাপ দাদারা যখন ছিল তখন আমি দেখেছি এক জায়গায় আত্মীয় স্বজন পরিজন, মানে ব্লাড রিলেশনের যারা রয়েছে, এক গ্রামে থাকে। 100 পরিবার একসঙ্গে। এটা শুধু ভারতবর্ষেই থাকে, হতে পারে, এই মাটিতে হতে পারে। ইউরোপীয় সভ্যতা তো 4 ব্যক্তিকে এক জায়গায় রাখা যায় না। মাদার্স ডেতে, ফাদার্স ডেতে একে অপরের সমান মাঝে মাঝে দেখা হয় বাচ্চা কাচ্চাদের সঙ্গে। আর আমাদের এখানে
আমাদের পরম্পরা, আমাদের সংস্কার। ভোরবেলা উঠি তো সূর্য দেবতার নমস্কার করি, और মা বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিই। এখানে তো ডেলি মাদার্স ডে হচ্ছে, ডেলি ফাদার্স ডে হচ্ছে। তারপর ভারত সবকিছু গ্রহণ করে, ডেলি করার পরেও যেদিন আবার ফাদার্স ডে মাদার্স ডে হয় সেই দিনটাও আমরা পালন করি। ভারত সবকিছু গ্রহণ করতে জানে। ভারত এক এমন সংস্কৃতি, আমরা ইতিহাসে দেখেছি ভারতবর্ষ একসময় বিভিন্ন রাজরাজওয়াদের দ্বারা পরাধীন ছিল। মুঘলদের হাতে 600 বছর, ইংরেজদের হাতে 200 বছর, যে লম্বা সময়গুলো বলছে। কিন্তু ভারতীয় সংস্কৃতির সামনে এরা পরাজিত হয়েছে। মুঘলরা ভারতীয় সংস্কৃতির সামনে পরাজিত হয়েছে। ইংরেজদের ভারতীয় সংস্কৃতিকে মানতে হয়েছে। আর এই সংস্কৃতির বাহককে, ধারককে এই যে স্ট্রমে যে লোক বসে আছি ওনারা। আমরা প্রশাসক, জনতার যারা চুনাওয়া ব্যক্তি। ভারত গণতান্ত্রিক দেশ, আমরা প্রশাসনিক দায়িত্ব পালন করি, কিন্তু সমাজকে বেঁধে রাখা, সমাজকে এক জায়গায় রাখা, ভারতকে এক জায়গায় রাখা, সেটা কে করে কাজটা? সেটা আমাদের এই যে ধর্মীয় রীতিনীতি, সংস্কার, যারা তার ধারক বাহক, ওনারা ভারতকে এক জায়গায় রাখে। एक जगह नहीं आ एक ही संस्कार, एक ही संस्कृति। त्रिपुराते रामकृष्ण मिशन যে সংস্থান রয়েছে, তার মধ্যে যে নিয়ম কানুন, যে আদব কায়দা, সেটা শিকাগোতেও যে আশ্রম রয়েছে তার মধ্যে সেই আদব কায়দা। তো আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি, আমাদের বেশভূষা, আমাদের চাল চলন, চরিত্র, চেহারা এক জায়গায় নিয়ে আসা। পরিধান আলাদা হতে পারে, আজকে বিপ্লব স্যুট পড়েছে, কালকে কুর্তা পায়জামা পরে, কিন্তু স্বভাবের মধ্যে, চাল চলন, চরিত্র, চেহারার মধ্যে ভারতীয়ত্ব। ভারতবর্ষে যে কোনো প্রান্তে যায় তো গুরুজনদেরকে পায়ে ধরে নমস্কার করে। কারোর সঙ্গে যদি তামিলনাড়ুতে যদি যাই, কোন লোক এসে পরিবারের সঙ্গে দেখা হয়েছে তো পরিচয় করছে এই বিপ্লব বাবু, তো বাড়িতে যদি কিছু অনুজ থাকে কি করে? পা ধরে নমস্কার করে। যদি আসামে যাই সেটাও সেই সংস্কার, যদি পাঞ্জাবে যায় সেখানেও সেই সংস্কার। দেখুন শেখালো কে? এত বড় ভারতবর্ষ, 130 কোটি ভারতবাসীর দেশ। ছয়শ বছর তো মুঘলরা শাসন করেছে, কই আমাদের সংস্কার তো নিয়ে যেতে পারেনি, কারণ এটা ভারত।
তাই বন্ধুরা, এখানেও একটা নতুন সুন্দর মানসিকতা নিয়ে নতুন সরকার এসছে। আমি বলি না একদিনে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, আমিও একদিনে বড় হইনি, সময় লাগে। কিন্তু সময়টা কি হতে পারে? কৈশোরের কাজ কৈশোরই করতে হবে, যৌবনের কাজ যৌবনই করতে হবে, বার্ধক্যের কাজ বার্ধক্যই করতে হবে। কিন্তু তারও ব্যতিক্রম যদি কোন ব্যবস্থা তৈরি করেছে, সেটা যার আজকে শুভ জন্মদিন, স্বামী বিবেকানন্দ। ব্যতিক্রমী সন্ন্যাসী। আজকে এই সরকারটাও চাল চরিত্র চেহারার কথা বল, গুড ম্যানার, ম্যানেজমেন্ট, কমিটমেন্ট, এই শব্দগুলো কথা বল। এগুলি একটা সরকারকে, একটা ব্যবস্থাকে সমৃদ্ধি এনে দিতে পারে। আর সমৃদ্ধি তখনই আসে যখন শুভ্র মানসিকতা, নিষ্ঠা, বিশ্বাস, সময়ানুবর্তিতা, এগুলো যখন গভর্নেন্সে থাকে তখন গুড গভর্নেন্স তৈরি হয়। গুড গভর্নেন্স এক সমৃদ্ধিশালী সমাজ ব্যবস্থা দিতে পারে। বন্ধুরা, আমি নতুন ত্রিপুরার কথা বলি, শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলি, মডেল ত্রিপুরার কথা বলি, এই শব্দগুলো 2.5-3 বছর আগে ত্রিপুরার মানুষ শুনেনি। কাউর মুখে বলতে আমি শুনিনি যে মডেল ত্রিপুরা হবে, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, সমৃদ্ধিশালী ত্রিপুরা হবে। এই শব্দগুলো আমরা 2.5-3 বছর যাবত পেয়েছি। এই শব্দগুলো পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে, পজিটিভিটি নিয়ে আসে। আর পজিটিভিটি যখন আসবে, ব্যক্তির জীবনে সাকসেস আসবেই আসবে। আর ব্যক্তি সমাজ জীবনে যখন সাকসেস আসে, তো সরকারের মধ্যে নিশ্চিত সাকসেস আসে। স্বামীজি তো শিখিয়েছেন, জীবনে হয় না বা পারি না এমন কোনো কিছু শব্দ নেই। মানুষ দুনিয়ার শ্রেষ্ঠতম জীব। যখন দুনিয়ার শ্রেষ্ঠতম জীব আমরা, তো শ্রেষ্ঠতম কাজটা আমরা কেন পারব না? না পারার কোনো কিছু নেই। যখন আমরা শ্রেষ্ঠ জীব, তো শ্রেষ্ঠ কাজ করার জন্য আমাদের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। তাই এই সরকার যে নতুন নতুন কাজগুলোতে হাত দিয়েছে, সেগুলো আপনারা সময়ে সময়ে
অনুভব করেন, কিন্তু বাস্তবে ফিজিক্যালি তা দেখতে হবে, অনুভব করলেই হবে না। একসময় ত্রিপুরাতে বলা হতো ত্রিপুরা ভূকম্প জোন 5, ত্রিপুরাতে 5 তলার উপরে বিল্ডিং করা যাবে না। আজকেই সরকার বলছে 15 তলা পর্যন্ত বিল্ডিং হবে। একসময় ত্রিপুরাতে, আগরতলাতে ফ্ল্যাট কালচার ছিল না। কারোর যদি ইচ্ছে হতো একটা ফ্ল্যাটে থাকবো, যদি পয়সা থাকে তো কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট ছেলের জন্য মেয়ের জন্য বুক করে আসতো। জীবনের শেষ কামাই কলকাতা শহরে লাগিয়ে আসতো। আজকে আমার গর্ব হয় যে আমার আগরতলাতে প্রায় 2500 ফ্ল্যাট তৈরি হচ্ছে। আগামী 3-4 বছরে আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে। আর সেই ফ্ল্যাটগুলো কত তলা? 14 তলা, 15 তলা, 6 তলা, 7 তলা। তখন হচ্ছিল না 5 তলার উপরে বিল্ডিং হবে না, ভূকম্প জোন। এখন কিভাবে হবে 15 তলা? যেটা স্বামী বিবেকানন্দ বলেছে, দুনিয়াতে হয় না, হতে পারে না এমন শব্দ নেই। আপনাকে রাস্তা বের করতে হয়, কোন রাস্তা আপনি যাবেন, কিভাবে আবিষ্কার করবেন, সে দিশাতে যেতে হয়। আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, 10,400 বর্গ কিলোমিটার কাছাকাছি। জমিন তো আমি বাড়াতে পারবো না। আজ থেকে 15 বছর আগে থেকে এই ত্রিপুরার জন্য কল্পনা করা উচিত ছিল হাই রাইজ বিল্ডিং এ। আমরা আগরতলাবাসী, আমরা জানি আগরতলাতে জমির দাম কেমন। যেখানে জমিন কম হয় সেখানে উপরে যেতে হবে। তো আজকে সরকার সেই দিশাতে কাজ করছে। কেউ কোনোদিন কল্পনা করেনি আগরতলাতে রামনগরে লাইট হাউস নির্মাণ হবে। ভারতবর্ষের 6টি রাজ্যের মধ্যে আদরণীয় প্রধানমন্ত্রী লাইট হাউসের প্রকল্প দিয়েছেন। তার মধ্যে আমাদের সুন্দরী পাহাড়ি এই ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা শ্রী মায়ের পবিত্র ভূমি। এই লাইট হাউসের ভাগিদার এই ত্রিপুরা, আগরতলা সহ সাক্ষী। আগে ত্রিপুরার যে অঙ্গনবাড়ির এক বিল্ডিং তৈরি করতে সরকারের 2 বছর সময় লাগতো, আজকে আধুনিকতম টেকনোলজি, নিউজিল্যান্ডের ভূকম্প রোধক টেকনোলজিতে 7 মঞ্জিলা, 7 তলা, 6খানা বিল্ডিং এক জায়গাতে, সমস্ত আধুনিকতম সুবিধা রামনগরে তৈরি হবে। কতদিনে? মাত্র 12 মাস। কেবল কল্পনা ছিল ত্রিপুরার কোন মানুষের 12 মাসে 1000 ফ্ল্যাট তৈরি হবে? বলতে পারে আমাকে এখানে যারা বসে আছে, কেউ বলে না আমি 12 মাসে তৈরি করে দেবো বা করবো, আমি কল্পনা করেছিলাম জীবন। কারণ কল্পনা পর্যন্ত ছিল না যে ত্রিপুরার মাটিতে 12 মাসে মানে 1 বছরে 1000 ফ্ল্যাট এবং আধুনিকতম টেকনোলজিতে তৈরি হবে। এটাই তো স্বামীজি চেয়েছিল। আমি শুধু স্বামীজির ফটো দেখবো আর বাণী পড়বো হবে না, স্বামীজি কি বলেছে তার ধরাতলে নামতে হবে। আজকের যে মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনার কাছে গেল আমি দেখি স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। और स्वामी जी के যখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রীদের মধ্যে সে ঊর্জা চলে আসে, সে মানসিকতাতে কাজ করা, অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো, দুনিয়ার সবচেয়ে ভালো টেকনোলজি নিয়ে আসার জন্য। কেউ কোনোদিন কল্পনা করেছিল আগরতলাবাসী যে নিউজিল্যান্ডের সেই ভূকম্প রোধক টেকনোলজিতে রামনগর বিল্ডিং উঠবে? আর সেই বিল্ডিং কাকে দেওয়া হবে? আমির ব্যক্তিকে, ধনবান ব্যক্তিকে না। যে প্রথম যে বাণীগুলো পড়ছিলেন আমার গরিব ভারতবাসী,
अंतिम व्यक्ति যে বিপিএল, যে অন্তোদয়ের অধিকারী, সেই পরিবার সেই লাইট হাউসে থাকবে। কোন আমির ব্যক্তি থাকতে পারবে না। আমারও হয়তো ইচ্ছা হবে একবার গিয়ে সেই লাইট হাউস দেখি, যখন তৈরি হবে। নিশ্চিত আমার মধ্যে কিউরিওসিটি আছে, সেই লাইট হাউসটা হবে কেমন, কিভাবে 12 মাসে তৈরি হয়ে যায় 1000 ফ্ল্যাট, এও 6-7 মঞ্জিলা। এখানে যারা বসে আছে তাদের মধ্যেও এক জিজ্ঞাসা থাকবে, সেই লাইট হাউসের সামনে দাঁড়িয়ে যে গরিব ব্যক্তি থাকবে তাকে একবার বলবে, আমাকে একবার দেখাও না তোমার ঘরটা। আর আগে এই গরিব ব্যক্তি কোনো 5 মঞ্জিলা বিল্ডিং দেখতে, তার সামনে দাঁড়িয়ে ভাবতো এই বিল্ডিং আমার জীবনে কোনোদিন আসবে কিনা, তার মধ্যে একবার বসতে পারবো কিনা। আর আজকে আগরতলার আমির ব্যক্তি সেই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে বলবে, সেই বিল্ডিং এ একবার আমি ঢুকতে পারবো কিনা, একবার বসতে পারবো কিনা। সেই জায়গা নিয়ে এসছে মাননীয় প্রধানমন্ত্রী। তাকে বলে পরিবর্তন, তাকে বলে সমাজ ব্যবস্থা নতুনত্ব। সেটা মডেল ত্রিপুরার উদাহরণ। আমি যে মডেল ত্রিপুরা বলি সেটা হচ্ছে মডেল ত্রিপুরার উদাহরণ। যেটা কোনোদিন হয়নি, যখন হচ্ছে এটা হচ্ছে মডেল। আগে 5 মঞ্জিলা বিল্ডিং তৈরি হতো 3 বছরে, এটা মডেল নয়। মডেল হচ্ছে লাইট হাউস, 12 মাসে 1000 ফ্ল্যাট তৈরি। দিস মডেল। আগরতলাতে আইটি হাব হচ্ছে, সেটা হচ্ছে মডেল। আগরতলাতে আইটি হাব নেই, কেউ কল্পনা করেনি, সেটা মডেল। সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন, 2000 কোটি টাকার ইকোনমি তৈরি হবে, সেটা মডেল। সেটা ত্রিপুরাতে ছিল না। আমি রবীন্দ্র ভবনকে আরেক মঞ্জিলে বাড়িয়ে দিলাম, তার কালারটা চেঞ্জ করে দিলাম, সেটা মডেল নয়, সেটা মডেল নয়। সাবরুমে লজিস্টিক হাব হচ্ছে, সেটা মডেল। ত্রিপুরাতে কেউ লজিস্টিক হাবের কথা কল্পনা করেনি। চিটাগাং বন্দরগাহ খুলে যাবে 70 কিলোমিটার দূরে, পুরো জলপথে সবকিছু সমুদ্র বন্দর দিয়ে চলে আসবে, সেটা মডেল। সেটা ত্রিপুরাতে আগে ছিল না। ত্রিপুরার মানুষের কল্পনাও ছিল না। সাবরুমে আইসিপি, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, আধুনিকতম ব্যবস্থা, সেটা ত্রিপুরাতে ছিল না, নতুন হচ্ছে। সেটা মডেল ত্রিপুরার উদাহরণ। ত্রিপুরাতে বাঁশের বোতল তৈরি হচ্ছে। তো ফরেন ডেলিগেট যখন দিল্লিতে আসে, আমি গত কিছুদিন আগে দিল্লি থেকে এসেছি, তো 140টা দেশ থেকে ফরেন ডেলিগেটস আসবে। তার জন্য বলছে তাদেরকে উপহার দেবে। উপহারে কি দেবে? আমাকে বলছে যে ত্রিপুরার বাঁশের বোতল পাঠিয়ে দিন, তাদেরকে তার উপহার দেব। ফরেন ডেলিগেটস আসবে, ত্রিপুরার বাড়ি বাঁশের বোতল দেবে। এটা মডেল ত্রিপুরার উদাহরণ। 140 দেশের প্রতিনিধি আসবে, এর চাইতে সৌভাগ্য ত্রিপুরাবাসী কি হতে পারে? আজকে জানেন ত্রিপুরার বাঁশের বোতলের দাম কত? দুবাইয়ের বাজারে 2500 টাকা, 3000 টাকা এক বোতল বিক্রি হয়। খালি, তার মধ্যে অন্য কিছু নয়। 2500 থেকে 3000 টাকা বিক্রি হয়। একটা বাড়ি বাঁশের লাগত কত? একটা বাড়ি বাঁশ 50 টাকা, আগরতলাতে 150 টাকাতে পাওয়া যায়। 150 টাকার বাঁশ দিয়ে 7 থেকে 8টা বোতল তৈরি হয়। তার মধ্যে যদি কাচের বোতল ভিতরে থাকে, তার লাগতও লাগিয়ে দিই, একটা বাঁশের দাম কত আসে? 21 থেকে 22,000 টাকা। 10,000 টাকা যদি লাগতও লাগিয়ে দিই, তো 11,000 টাকা লাভ হয়। এর চাইতে বড় বিজনেস কি হতে পারে? আজকে ত্রিপুরার নজওয়ানরা সেদিকে যাচ্ছে। এই বাঁশ আগেও ছিল ত্রিপুরাতে,
কিন্তু তাকে মডেল ত্রিপুরার জন্য আবিষ্কার করা, স্বামীজির যে সোচ, তাকে লাগিয়ে দেওয়া আর সেই পথে ত্রিপুরাকে নিয়ে যাওয়া। আজকে ত্রিপুরা সেই পথে যাচ্ছে। ও স্বাভাবিক সরকারের কাছ থেকে রোজগার চাইলো, যেমন জব ক্রিয়েটার তৈরি হয়েছে, এমএসএমই সেক্টরের লোক কাজ করছে, গভর্নমেন্ট সেক্টরেও জব তৈরি হয়েছে। কিন্তু এখন হাতে তুলে জব দেওয়া যায় না। আমি বলতে পারি না যে আমি এই ছেলেটাকে চাকরি দিয়ে দেব, এই জায়গাতে এখন আর ত্রিপুরা নেই। তারপর আমি বলি যে সবকিছু ঠিক হয়ে গেছে, সেটা আমি স্বীকার করি না। একটা ধারা বহুদিন যাবৎ চলছিল, তার থেকে বেরিয়ে এসে এক নতুন ধারা তৈরি করতে। আরে আমরা একটা বাড়ির সামনে রাস্তা তৈরি করতে হতো, আগে সে মাটির রাস্তা তৈরি হয়, তারপরে তাকে চোরাকরণ করতে হয়, তারপর তার মধ্যে ইট বসিয়ে দিই, তারপরে তার মধ্যে পাথর বসিয়ে দিই, তারপর বিটুমেন দিয়ে দিই, তারপর সে রাস্তা তৈরি হয়। আজকে রাজ্য সেই দিশাতে চলছে। আমি আপনাদের সবার শুভকামনা চাই, আশীর্বাদ চাই, সবার সহানুভূতিতা চাই। 37 লক্ষ ত্রিপুরাবাসীর সৌহার্দ্যপূর্ণ মানসিকতা চাই। আর একা কোনো কিছু করা যায় না, সামরিক বলই এক রাজ্যকে বৈভবের দিকে নিয়ে যেতে পারে। এই পজিটিভ মানসিকতাই এক সমাজ সুন্দর তৈরি করতে পারে। আমি আশা করি আজকের এই শুভ দিনে, পূর্ণ দিনে আমরা সবাই মিলে সমাজের যে স্বপ্ন, সর্বশ্রেষ্ঠ ভারত তৈরি করা, সর্বশ্রেষ্ঠ নজওয়ান তৈরি করা আর সর্বশ্রেষ্ঠ মানসিকতা তৈরি করা, এগুলো যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি, তবেই আজকের দিনে সার্থকতা আসবে। স্বামীজির যে জীবনধারা, সেটা এটাই বলে, এটাই আমরা অনুভব করি। আমরা নিজের নিজের জীবনে, নিজের নিজের কর্মে সেটা প্রতিফলিত নিশ্চিত করব আর সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা নিশ্চিত বানাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। একটি ছোট্ট গল্প বলি। একবার একজন বলেছে যে সূর্যদেবকে, সূর্যদেব জানেন আপনাকে একজন খুব নিন্দে করে। তো সূর্যদেব বলছে যে কে গো? বলছে যে তার নাম অন্ধকার। বলছে তাকে একবার নিয়ে এসো দেখি, একটু কথা বলি। তো অন্ধকারকে একটা বাক্স ভরে নিয়ে আসা হয়েছে। তো নিয়ে আসার পরে তো সূর্যদেব বলছেন ঠিক আছে তুমি খোলো দেখি। যেই দরজা, যেই বাক্সটি খোলা হয়েছে, খোলার পরে দেখা যাচ্ছে, সূর্যদেব বলছে কোথায় অন্ধকার? তো বলছে অন্ধকার ছিল তো, আপনাকে দেখে তো চলেছে, দেখছি না তো। তখন সূর্য যেমন অন্ধকার কিছু জানেন না, বিবেকানন্দ এমন একটা নাম যেখানে নেগেটিভিটির এই শব্দটির সাথে কোনো পরিচয় নেই। রবীন্দ্রনাথের কাছে যখন ফরাসি নোবেল লরিয়েট জিজ্ঞেস করেছেন যে ভারতবর্ষ সম্পর্কে কিছু জানতে চেয়েছেন, রবীন্দ্রনাথ বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্ডিয়া, রিড বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। তাই যে মানুষটি প্রত্যেক মুহূর্তে আমাদের ইতিবাচক একটি শক্তি দিয়ে গিয়েছেন এবং যাচ্ছেন, আর যিনি বলেছিলেন আই উইল নেভার সি 40, আমি কোনোদিন 40 বছর পর্যন্ত বাঁচব না, অর্থাৎ তিনি 39 বছর 5 মাস 24 দিন বেঁচেছিলেন। তিনি চির যুবা হয়ে থেকেছেন মানুষের মনে। তার যে যৌবনের যে উচ্ছ্বাস, যে সবুজ, যে নবীনত্ব, যিনি চিরদিন আমাদের দান করে যাচ্ছেন, সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন উপলক্ষে আজকে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার। এই বিদ্যালয় শিক্ষা দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর
ত্রিপুরা সরকারের সঙ্গে এই বিবেকানন্দ উদ্যান সংরক্ষণ সমিতি, আগরতলা যুব মহামণ্ডল, বিবেকানন্দ যুব মহামণ্ডল সহ অন্যান্য সকলকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ যে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সহযোগিতা ছাড়া হতো না। দীর্ঘ 30 বছর ধরে এই উদ্যানে হয়ে আসছে। আরেকটি কথা, যখন গান্ধীজি বেলুড় মঠে গিয়েছিলেন সেদিন কি স্বামীজির জন্মতিথি ছিল। গান্ধীজি বেরিয়ে যাওয়ার সময় সবাইকে বলছেন, আজকে তোমরা এমন একটি পবিত্র জায়গাতে এসছো, পবিত্র দিনে এসেছো, এখান থেকে কেউ খালি হাতে ফিরে যেও না। তাই আমরাও যখন এখান থেকে আজকে যাব স্বামীজির নাম নিয়ে, তার কয়েকটি কথা, ঈশ্বরের ডেফিনিশন বোধহয় স্বামীজি ছাড়া এত সুন্দর কেউ এত ভালোভাবে দেননি। সহজভাবে বলছেন, আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমাদের অনেক আগে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, সবাই কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে। এই আনসেলফিশনেস ইজ গড, এই নিঃস্বার্থপরতা, মানুষের মধ্যে স্বার্থবোধ অনেক অনেক বেশি আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। যদি নিঃস্বার্থপরতা থাকে তাহলে এই আণবিক পরিবারগুলো মানবিক পরিবারে অনেক বেশি মানবিক হবে, সেটাই যেন অনেক বেশি প্রয়োজন। আর আমাদের যত প্রত্যেক মানুষের একটি কথা মনে রাখা উচিত, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বিবেকানন্দের এই যে বাণী, তোমার মধ্যে সব শক্তি আছে, আত্মপ্রত্যয়, আত্মশ্রদ্ধা, এই কয়েকটি কথা এই যদি না জানলাম আর মানুষের জন্য যদি কিছু না করতে পারলাম, তাহলে বিবেকানন্দের নাম নিয়ে বা লাভ কি। মাইসোরের মহারাজাকে বিবেকানন্দ লিখছেন একটি চিঠিতে, মাই ডিয়ার নোবেল প্রিন্স, দ্য ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দ্য রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। অর্থাৎ তারাই বাঁচেন যারা অন্যের জন্য বাঁচেন, আর না হলে যারা নিজের জন্য বাঁচে তারা জীবিত থেকেও মৃত। তাই বিবেকানন্দের জন্মদিন পালন করতে এসে আমাদের প্রত্যেকে যেন এই ধারণা নিয়ে যাই, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যেন নিজেকে জিজ্ঞেস করতে পারি যে আমি বেঁচে আছি তো? কি করে বুঝবো বেঁচে আছি? আমি যদি অন্যের জন্য ভাবতে পারি তাহলেই বুঝবো বেঁচে আছি, না হলে বেঁচে থেকেও মরা। স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন সত্যিই বেঁচে থাকি আর মানুষের জন্য বেঁচে থাকি, তাহলেই আজকের এই জন্মদিন পালন সার্থক হবে। সকলকে অশেষ 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 ধন্যবাদ। স্বামীজির ভাব সকলের মধ্যে ঢুকুক, সকলের নিঃস্বার্থপর হয়ে এই দেশের জন্য, ভারতবর্ষের জন্য যোগ্য ভারতবর্ষী হয়ে উঠি, তাই আমাদের প্রার্থনা। ভালো থাকবেন, নমস্কার।